আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস 7 আরকে নিউজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। I am মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7, ইউনিট 4, লেসন 3, পেজ নাম্বার 30, 31, 32, এ নিউ জেনারেশন। অর্থাৎ আজকে আমরা অধ্যায় 4-এর লেসন 3-এর 30, 31 এবং 32 নাম্বার পেজ থেকে এ নিউ জেনারেশন সম্পর্কে আলোচনা করব। লেসন 3 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 30। আর এই ইউনিটটার নাম হচ্ছে আ নিউ জেনারেশন, অর্থাৎ একটা নতুন প্রজন্ম। তার মানে হচ্ছে এই যে অধ্যায়টা, এটা কিন্তু তোমাদের বয়সে যারা আছো অর্থাৎ তোমাদের প্রজন্ম নিয়েই কিন্তু বলা হচ্ছে। এবং এখানে লার্নিং আউটকামস বা যেটার বাংলায় আমরা বলি হচ্ছে শিখন ফল তা দেওয়া আছে। অর্থাৎ একটা অধ্যায় পড়ার পর একজন শিক্ষার্থী কি কি বিষয় শিখতে পারবে তার যে পূর্ব ধারণা থাকে সেটাকে বলা হয় লার্নিং আউটকামস বা শিখন ফল। তো এখানে বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা পড়ার পর উই উইল বি এবল টু, অর্থাৎ আমরা সক্ষম হব। তো কি কি করতে সক্ষম হব দেখো। প্রথমে বলছে যে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, জেনারেশনাল নেমিং মানে হচ্ছে প্রজন্মগত যে নামকরণ, অর্থাৎ এক এক প্রজন্মের যে আমরা এক এক ধরনের নাম দিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে জেনারেশনাল নেমিং। আর হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষাপট। অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর তোমরা কি করতে পারবে, প্রজন্মগত নামকরণের যে ধারণা সেটা বুঝতে পারবে এবং এটার ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটাও বুঝতে পারবে বা জানতে পারবে। 2 নম্বরে বলছে analyze the unique characteristics and challenges of generation Z বা জেনারেশন Z বলি আমরা, ঠিক আছে? আমরা জেনারেশন Z না বলে জি বললেই ভালো। এরপর দেখো অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করা, ইউনিক মানে হচ্ছে অনন্য, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ কি যে জেনারেশন জি এর যে অনন্য কিছু বা অসাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলা বিশ্লেষণ করতে পারবে। তারপর বলছে এক্সামাইন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়, আর গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ইভেন্টস মানে হচ্ছে ঘটনা, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, এক্সামাইন মানে হচ্ছে পরীক্ষা করা। এবং কি এই যে প্রজন্মগত পরিচয়ের উপর বৈশ্বিক ঘটনাগুলোর যে প্রভাব রয়েছে সেটা তোমরা পরীক্ষা করতে পারবে। তারপর বলছে যে এক্সপ্লোর দ্য লেগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান করা বা অন্বেষণ করা, অর্থাৎ বাংলাদেশের যে প্রজন্মগত সংগ্রামগুলো চলে এসছে সেগুলো তোমরা অনুসন্ধান করতে পারবে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন প্রজন্ম বিভিন্ন সময় বাংলাদেশের সংগ্রামে অবদান রেখেছে সেটা আমরা জানতে পারবো। ধরো আমাদের ভাষা আন্দোলনের সময় বা আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময় হচ্ছে একটা প্রজন্ম কাজ করেছে, হ্যাঁ, তার পরবর্তী সময়ে বা 1980-র দশকের দিকে অন্য একটা প্রজন্ম কাজ করেছে, বা এরপর ধরো জুলাই অভ্যুত্থানে তোমাদের যে প্রজন্ম সে প্রজন্ম কাজ করেছে বা এই সংগ্রামগুলোর সাথে তারা জড়িত। তো কিভাবে জড়িত সে ব্যাপারটা কিন্তু আমরা এই ইউনিটটা পড়ার পর জানতে পারবো। এরপর বলছে দেখো ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশন। ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করা, ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, আর গভর্নেন্স মানে হচ্ছে সুশাসন। অর্থাৎ নতুন প্রজন্মের চাহিদা পূরণের জন্য বা নতুন প্রজন্মের যে চাওয়া সেটা পূরণের জন্য সুশাসনের যে গুরুত্ব সেটা তোমরা মূল্যায়ন করতে পারবে। তো আমরা মূল পড়াটা বা আমাদের মূল যে টেক্সট সেটা শুরু করতে যাচ্ছি এবং এই টেক্সটের নাম হচ্ছে জেন জি এন্ড রেভুলেশন। রেভুলেশন মানে হচ্ছে বিপ্লব। তো প্রথমে বলছে
লিসেন টু দ্য সং কথা কও বাই শেহজাদ অন ইন্টারনেট। অর্থাৎ কি করবে, শেহজাদ নামের একজন শিল্পীর কথা কও যে গানটা রয়েছে সেটা হচ্ছে তোমরা ইন্টারনেটে গিয়ে শুনবে, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে তোমরা এটা শুনে নিতে পারো। আর আমার মনে হয় এই গানটা তোমরা অনেকেই শুনেছ। এটা 2024 সালের যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের সময় কিন্তু এই গানটা খুব শোনা যেত। তো সেটা পারলে তোমরা আরেকবার শুনবে, এটাই বলছে। এরপর বলছে দেখো, হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা কও বাই শেহজাদ। অর্থাৎ শেহজাদের যে কথা কও গানটা রয়েছে সেটা কি তোমরা শুনেছো? While singers from earlier generations were afraid to use music as a form of protest, artists like Shehzad and Handan have courageously spoken out. তো লাইনটা বেশ বড়, সেজন্য আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। আর্লিয়ার জেনারেশন মানে হচ্ছে পূর্ববর্তী যে প্রজন্ম তাদের কথা বলছে। অর্থাৎ যেখানে আমাদের পূর্ববর্তী প্রজন্ম বা আগের প্রজন্ম কি ছিল, অনেক ভীত ছিল টু ইউজ মিউজিক অ্যাজ আ ফর্ম অফ প্রোটেস্ট, অর্থাৎ প্রতিবাদের ভাষা হিসাবে মিউজিক বা সঙ্গীতকে ব্যবহার করার ক্ষেত্রে। তার মানে হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যখন বিদ্রোহ হিসাবে বা তাদের বিদ্রোহের প্রতীক হিসাবে গানকে ব্যবহার করতে ভয় পেত, আর্টিস্ট লাইক শেহজাদ এন্ড হান্নান হ্যাভ কারেজিয়াসলি স্পোকেন আউট। কারেজিয়াসলি মানে হচ্ছে সাহসিকতার সাথে, সেক্ষেত্রে শেহজাদ এবং হান্নান সাহসিকতার সাথে এই কাজটা করে দেখিয়েছে। তারা কিন্তু তাদের প্রোটেস্ট হিসাবে বা প্রতিবাদ হিসাবে কিন্তু গানকেই ব্যবহার করেছে। এরপর বলছে দেয়ার রেপ সংস বিকাম অ্যানথেমস অফ দ্য জুলাই আপস্প্রিং ইন 2024। অর্থাৎ এই যে 2024 সালের জুলাই বিদ্রোহের সময় তাদের এই গানটা তখনকার সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়েছিল, বা এই যে জুলাই বিদ্রোহ 2024-এ তাদের এই গানটাকে সঙ্গীত হিসাবে গাওয়া হয়েছিল, এইভাবেও আমরা বলতে পারি। তারপর বলছে দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, অর্থাৎ এই যে নতুন প্রজন্ম এরা কিন্তু এখন আর ভীত নয়। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট। ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। তারা কিন্তু কি, তারা কিন্তু সাহসী এবং ভিন্ন, মানে অন্য অন্য যে জেনারেশন রয়েছে আমাদের আগের যে প্রজন্মগুলো রয়েছে সেগুলা থেকে তোমাদের এই প্রজন্ম কি অনেক ভিন্ন, তোমরা অনেক সাহসী। আগের প্রজন্ম সাহসের কারণে যে কাজগুলা করতে পারেনি, তোমরা কিন্তু সেই কাজগুলা এখন করতে পারো। এরপর বলছে বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স। কিন্তু আমরা কিভাবে পার্থক্য বুঝতে পারবো, অর্থাৎ এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের পার্থক্যটা আমি কিভাবে বুঝতে পারবো। এরপর বলছে হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস। হ্যাঁ, এই যে বিভিন্ন প্রজন্মগুলো এগুলোর নামকরণ কিভাবে করব বা এগুলাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব। ডিফাইন্স মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। অর্থাৎ এই যে তোমাদের জেনারেশন জি তোমাদেরকে বলা হয়, হ্যাঁ, তারপর ধরো মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে বেবি ব্লুমার্স। তো এরকম বিভিন্ন ধরনের প্রজন্মের নাম রয়েছে। হ্যাঁ, এই নামকরণগুলো আমরা কিভাবে করব। এরপর বলছে and what are the connections that link them across time। across time মানে হচ্ছে সময়ের পার হয়ে যাওয়া বা সময়ের স্রোত বলতে পারি আমরা এখানে। তাহলে দেখো এখানে বলছে although মানে যদিও generational levels are rooted in western ideas। western মানে হচ্ছে পশ্চিমা, আইডিয়া মানে হচ্ছে ধারণা। অর্থাৎ যদিও প্রজন্মের এই নামকরণের যে ব্যাপারটা এটা হচ্ছে পশ্চিমাদের ধারণা, and may not universally apply। universally মানে হচ্ছে সার্বজনীন ভাবে অথবা বৈশ্বিক ভাবেও বলতে পারি। apply মানে হচ্ছে প্রযোজ্য। অর্থাৎ এই যে প্রজন্মের নামকরণের যে ব্যাপারটা এটা যদিও কি পশ্চিমাদের ধারণা এবং এটা সার্বজনীন ভাবে অথবা বৈশ্বিক ভাবে প্রযোজ্য না, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics। sometimes মানে হচ্ছে মাঝে মাঝে, ইউজফুল মানে হচ্ছে সহায়ক বা উপকারী, ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কাঠামো,
সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, ডাইনামিক্স মানে হচ্ছে গতিশীলতা। তো এখানে বলছে দেখো, যদিও এই জিনিসটা পশ্চিমাদের একটা ধারণা এবং এটা বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, তবুও তা মাঝে মাঝে সামাজিক গতিশীলতার যে পরিবর্তন সেটা বোঝাতে একটা সহায়ক কাঠামো হিসেবে কাজ করে। এরপর বলছে, দ্য আইডিয়া অফ টেমিং জেনারেশন স্টার্টেড ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি উইথ দ্য লস্ট জেনারেশন। আর্লি মানে হচ্ছে আগের, অর্থাৎ এই যে নামকরণের যে ব্যাপারটা, এটা 20 শতকের শুরুর দিকে, হ্যাঁ, এই যে লস্ট জেনারেশন যে প্রজন্মটা আমাদের ছিল সেটা দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ নামকরণের এই ধারণাটা 20 শতকের শুরুর দিকে লস্ট জেনারেশন যে প্রজন্ম ছিল আমাদের, সেই প্রজন্ম দিয়েই শুরু হয়েছে। This referred to those who suffered the aftermath of World War I and the Great Depression. এবং এটা দ্বারা বুঝায়, রেফার মানে হচ্ছে বুঝায়, এটা দ্বারা বুঝায় তাদেরকে যারা কিনা কি সাফার্ড মানে ভুক্তভোগী, আর আফটার ম্যাথ মানে হচ্ছে ফলাফল বা পরিণামে। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট বা প্রথম যে বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধের কারণে বা এই বিশ্বযুদ্ধের ফলাফল হিসাবে যারা ভুক্তভোগী হয়েছে এবং যারা একটা মহা একটা বিষণ্ণতার মধ্য দিয়ে পার হয়েছে, তারাই তাদেরকে বোঝানো হয়। অর্থাৎ এই যে লস্ট জেনারেশন শব্দটা, এই লস্ট জেনারেশন বলতে কাদেরকে বোঝানো হয়? লস্ট জেনারেশন বলতে এখানে তাদেরকে বোঝাচ্ছে যারা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণে কি হয়েছে, কঠিন একটা ডিপ্রেশন বা বিষণ্ণতার মুখোমুখি হয়েছে, বা যারা হচ্ছে ভুক্তভোগী হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। একদম এখান থেকে যদি আমি শুরু করি, যে লস্ট জেনারেশন যেটা হচ্ছে 1683 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে, এই একটা জেনারেশন। তারপর হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন বা এটাকে বলা হয় GI জেনারেশন, যেটা হচ্ছে 1991 থেকে 1901 থেকে 27 পর্যন্ত। এরপর আরেকটা দেখতে পাচ্ছি আমরা সাইলেন্ট জেনারেশন, যেটা 1928 থেকে 1945 পর্যন্ত। এরপর রয়েছে হচ্ছে বেবি বুমার্স, অর্থাৎ 1948 থেকে 1964 পর্যন্ত। এরপর রয়েছে হচ্ছে জেনারেশন এক্স, তারপর হচ্ছে মিলেনিয়ালস অর জেনারেশন ওয়াই, তারপর হচ্ছে জুমার্স বা জেনারেশন জেড, অর্থাৎ এরা হচ্ছে তোমরা যারা হচ্ছে 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছো, ঠিক আছে। তারপর এখনকার যারা আছে জেনারেশন আলফা, অর্থাৎ 2013 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে 2013 থেকে 2020 মধ্যে, তারা হচ্ছে জেনারেশন আলফা। বলছি, the naming practice continued with Generation X and then Millennials, eventually reaching Generation Z. The naming practice অর্থাৎ এই যে নামকরণের যে ব্যাপারটা, হ্যাঁ, কন্টিনিউড অর্থাৎ চলছিল উইথ জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলেনিয়ালস, অর্থাৎ এখানে দুইটা জেনারেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে জেনারেশন এক্স বা প্রজন্ম এক্স এবং মিলেনিয়ালদের মাধ্যমে ধারাবাহিকভাবে এই যে নামকরণের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে একদম জেনারেশন জেড পর্যন্ত এসে পৌঁছেছে। ইভেন্চুয়ালি মানে হচ্ছে পর্যায়ক্রম, অর্থাৎ নামকরণের এই ব্যাপারটা জেনারেশন এক্স বা প্রজন্ম এক্স থেকে শুরু করে পরবর্তীতে মিলেনিয়ালসদের হাত ধরে পর্যায়ক্রমে জেনারেশন জেড পর্যন্ত এসে পৌঁছেছে। Generation Z is the group that grew up entirely in the digital age, the first to jump into internet. Entirely মানে হচ্ছে পুরোপুরি ভাবে বা সম্পূর্ণভাবে, অর্থাৎ জেনারেশন জেড হচ্ছে সেই প্রজন্ম যারা কিনা সম্পূর্ণভাবে একটা ডিজিটাল যুগে বড় হয়ে উঠেছে বা বেড়ে উঠেছে। গ্রিউ আপ মানে হচ্ছে বেড়ে উঠেছিল, এবং তারাই হচ্ছে প্রথম যারা হচ্ছে ইন্টারনেটের ব্যবহারটা একেবারে মানে ইন্টারনেটের জগতে প্রবেশ করলো আর কি, বা ইন্টারনেটটা একদম হাতের কাছে তারা পেল, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে।
বলছে growing up with social media, mobile internet and a lot of information, Gen Z experiences a paradox, hyper-connected yet often isolated, digitally adept but frequently anxious, free yet persistently stressed. এটাও বেশ লম্বা একটা লাইন, সেজন্য আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। দেখো, গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে বেড়ে ওঠা, মোবাইল ইন্টারনেট and lot of information, মোবাইলের ইন্টারনেট এবং প্রচুর ইনফরমেশনের মাধ্যমে বা যে আমরা যদি এভাবে বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ইন্টারনেট এবং প্রচুর তথ্যের মাঝে বেড়ে ওঠা এই জেনজি বা এই যে প্রজন্মের কথা বলছে, তারা হচ্ছে কি হচ্ছে এক ধরনের বিপরীতমুখী অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, প্যারাডক্স মানে হচ্ছে বিপরীতমুখী বা দ্বিমুখীও বলতে পারি আমরা। অর্থাৎ তোমাদের এই যে জেনজি প্রজন্ম, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ইন্টারনেট এবং প্রচুর তথ্যের মধ্যে বেড়ে উঠলেও তোমরা হচ্ছে এক ধরনের কি দ্বিমুখী বা বিপরীতমুখী অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছ। এখন এই বিপরীতমুখী যে অভিজ্ঞতা, সেটা আসলে কি? দেখো, হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড, তোমরা হচ্ছে কি মানে খুব বেশি সম্পর্কিত, আবার কি তোমরা একেবারে বিচ্ছিন্ন। অর্থাৎ দেখা গেল কি আমরা এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সারাদিন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা আরো যেসব প্ল্যাটফর্ম আছে, টিকটক, এগুলোর মাধ্যমে আমরা কি থাকতেছি, একে অন্যের সাথে মনে হচ্ছে যে খুবই আমরা কানেক্টেড। হ্যাঁ, আমরা কমেন্ট করছি, লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি অচেনা অজানা সবার পোস্টে। কিন্তু দেখো, আবার পাশের বাসায় কি হচ্ছে সেই খবরটা কিন্তু অনেক সময় আমরা জানি না। আবার পাশের বাসায় যদি আরেকজন অসুস্থ হয়েও পড়ে থাকে, অনেক সময় আমি সেই খবরটাও পাই না। তার মানে কি আমি হচ্ছে অন্যদের থেকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন। এরপর বলছে দেখো, এটা একটা কারণ যে তোমরা মনে হচ্ছে কি সুপার কানেক্টেড বা হাইপার কানেক্টেড, কিন্তু আসলে তা না, তোমরা কিন্তু অন্যদিকে বিচ্ছিন্ন। এরপর বলছে ডিজিটালি অ্যাডাপ্ট। হ্যাঁ, অ্যাডাপ্ট মানে হচ্ছে পারদর্শী। তোমরা এই যে ডিজিটাল যে প্রক্রিয়া, এটাতে পারদর্শী বা দক্ষ, বাট ফ্রিকুয়েন্টলি অ্যাংশিয়াস। হ্যাঁ, অ্যাংশিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন, কিন্তু তোমরা প্রায় কি থাকো উদ্বিগ্ন থাকো। যদিও তোমরা ইন্টারনেট বা ডিজিটাল বিভিন্ন ব্যাপারে তোমরা খুবই পারদর্শী, তারপরও এই প্রজন্ম কি থাকে অনেক বেশি উদ্বিগ্ন বা বিষণ্ণ থাকে। ফ্রি ইয়েট পারসিস্টেন্টলি স্ট্রেসড। পারসিস্টেন্টলি মানে হচ্ছে ক্রমাগত, হ্যাঁ, বা নিরবিচ্ছিন্ন ভাবে। এই যে প্রজন্মটা, তারা কিন্তু স্বাধীন বা মুক্ত, তবুও তারা ক্রমাগত একটা স্ট্রেসের মধ্য দিয়ে যায়, তবুও তারা মনে হচ্ছে একটা চাপ বোধ করে, চাপের মধ্য দিয়ে যায়। তারপর দেখো বলছে দে হ্যাভ অলসো উইটনেসড ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস। উইটনেস মানে হচ্ছে সাক্ষী, ট্রান্সফরমেটিভ হচ্ছে রূপান্তরকারী, হ্যাঁ, আর গ্লোবাল ইভেন্টস মানে হচ্ছে বৈশ্বিক ঘটনা। তারা হচ্ছে যে ক্রমাগত যে বৈশ্বিক পরিবর্তন হচ্ছে বা বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপট ঘটছে, সেগুলার সাক্ষী। তো সেই পরিবর্তনগুলো কি কি দেখো, সেই পরিবর্তনগুলোর মধ্যে একটা হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস, অর্থাৎ আমাদের জলবায়ুর যে সংকট। হ্যাঁ, অর্থাৎ আমাদের জলবায়ু কিন্তু আগে একরকম ছিল, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। তুমি যদি নিজের দেশের কথাও চিন্তা করো, তাহলেও কিন্তু জিনিসটা সহজে বুঝতে পারবে। আমাদের গ্রীষ্ম, বর্ষা বা শীত, এই যে আমাদের ঋতুগুলোর যে অবস্থাটা আগে ছিল, এখন কিন্তু সেরকম নেই। এরপর বলছে পলিটিক্যাল টারময়েলস। হ্যাঁ, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, আর টারময়েল মানে হচ্ছে অস্থিরতা। তো সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা দেশে কিন্তু কি হচ্ছে, একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। লাইক দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার, কিরকম, যেমন হচ্ছে আমরা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা অনেকদিন ধরে দেখে আসছি। অ্যান্ড দ্য জেনোসাইড ইন প্যালেস্টাইন। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, এবং ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজ টু ইনহেরিট। হ্যাঁ, বেশ লম্বা একটা লাইন। তো আমরা যদি এটাকে এখন একসাথে বলি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে তারা হচ্ছে কি বৈশ্বিক যে পরিবর্তনশীল ঘটনাগুলি রয়েছে বা সারা বিশ্বে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, তারা হচ্ছে এসবের সাক্ষী। এবং এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের জলবায়ু সংকট,
আমাদের রাজনৈতিক অস্থিরতা, যেরকম আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা দেখেছি, তারপর ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা কি উত্তরাধিকার সূত্রে কিন্তু এই পৃথিবীর যে পৃথিবীটা পাওয়ার কথা সেটা কিন্তু আমাদের কাছে এরকমই মনে হচ্ছে যে এখানে একটা অস্থিরতা চলছে, এখানে হচ্ছে গণহত্যা চলছে। ঠিক আছে, এরপর দেখো অর্থাৎ বাংলাদেশে the struggle for progress has long been a part of each generation. struggle মানে হচ্ছে সংগ্রাম, progress মানে হচ্ছে অগ্রগতি, each generation মানে হচ্ছে প্রত্যেক প্রজন্ম। অর্থাৎ বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটা জেনারেশন কি করেছে? সংগ্রাম করে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জেনারেশন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের জন্য অবদান রেখে গেছে। If the freedom fighters of 1971, largely part of the baby boomer generation, helped liberate the country, their struggle laid the groundwork for the 1980s fight for democracy against autocracy. ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র, এগেইনস্ট মানে হচ্ছে বিপক্ষে, হ্যাঁ, আর হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক মানে হচ্ছে ভিত্তি স্থাপন করা। তাহলে দেখো এটাও বেশ বড় বড় লাইন, এটাকে আমরা একটু ভেঙে ভেঙে বলি। ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971, অর্থাৎ 1971 সালের মুক্তিযোদ্ধারা, লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার জেনারেশন, যারা হচ্ছে কি বেশিরভাগই বেবি বুমার নামে যে জেনারেশন রয়েছে তারই অংশ, হেল্প লিবারেট দ্য কান্ট্রি, তারা কি করেছে? দেশটাকে স্বাধীন করার জন্য কাজ করেছে বা সাহায্য করেছে। দেয়ার স্ট্রাগল, তাদের যে সংগ্রাম, লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক, ভিত্তি স্থাপন করেছে ফর দ্য 1980s ফাইট, 1980 দশকে যে সংগ্রামটা হয়েছিল সেটার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছে বা ভিত্তি স্থাপন করেছে। এবং এই ফাইটটা বা এই সংগ্রামটা ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার। অর্থাৎ এই 1971 সালের আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল, যারা হচ্ছে বেবি বুমার জেনারেশনের অংশ, তারা দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছে। তেমনি ভাবে তাদের এই সংগ্রাম 1980 সালের যে একটা লড়াই হয়েছে বা যে সংগ্রাম হয়েছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছে। Thank you very much. No more today. See you again next class and next day. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরকে নিউজ পেজ ফলো করবে, লাইক শেয়ার দিবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে আমি তোমাদের কমেন্টের মতামতের ভিত্তিতে আরও ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে